দর্শক মিস্ট্রি ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুর রহমান কিরণ। এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়, দিনের সবচেয়ে আলোচিত ঘটনা নিয়ে আসলে কথা বলতে চাই এই অনুষ্ঠানে। উপদেষ্টার পদত্যাগ ও নতুন দল, এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে 3 জন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দিতে চাই। তাদের সঙ্গে আছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। এরপরেই আছেন আশরাফুদ্দিন বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বিএনপি, এবং অ্যাডভোকেট আলী নাসের খান, ক্রাইসিস রেসপন্স সেল সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি। শুরুতেই যদি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার আপনাকে দিয়ে শুরু করি। উপদেষ্টাদের পদত্যাগ ও নতুন দল গঠনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যেটি হয়তোবা আগামী শুক্রবার দৃশ্যমান হতে পারে। আজকে একজন তথ্য উপদেষ্টা তিনি পদত্যাগ করেছেন এবং আমরা যতটুকু শুনেছি তার বক্তব্যের মাধ্যমে যে এই দলে তিনি যুক্ত হচ্ছেন। আসলে এই দল গঠন প্রক্রিয়া এবং দলে যুক্ত হয়ে যে দল গঠিত হবে, সেই দল রাজনীতিতে কি বার্তা দিবে বলে আপনার প্রত্যাশা কি? প্রথম কথা হলো, আমরা অফিসিয়ালি এখনো নিশ্চিত নেই উনি ওই দলে যোগ দেওয়ার জন্য পদত্যাগ করেছেন কিনা। উনি তার পদত্যাগ পত্রে বলেছেন যে উনি এই মুহূর্তে নিজেকে জনতার কাতারে থাকাটাই যথোপযুক্ত মনে করেন। এখন জনতার কাতারে উনি রাজনৈতিক দলের মাধ্যমে থাকবেন না, কীভাবে থাকবেন এটা একান্তই তার সিদ্ধান্ত। যেদিন আনুষ্ঠানিকভাবে তিনি হয়তো রাজনৈতিক কোনো দলে যোগ দিবেন বা কোনো রাজনৈতিক দল গঠন করবেন, তখন আসলে এই বিষয়ে মন্তব্য করা যাবে। তার আগে এই বিষয়ে অন্তত সরকারের থেকে আমার পক্ষে মন্তব্য করা। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট এসেছে, জনতাই বৈধতা, এমন একটা পোস্টে। না, এটা তো বাংলাদেশের সব রাজনৈতিক দলেরই আসলে মূল বিষয়, কারণ মানুষকে নিয়েই তো রাজনীতি, জনতার জন্যই তো রাজনীতি। কারণ যেই রাজনীতি করুক, যারাই রাজনীতি করুক, সবার তো আলটিমেট লক্ষ্য হচ্ছে জনতাকে সাথে নিয়ে জনতাকে সার্ভ করা। তো সেই হিসাবে জনতার কথা যদি উনি বলে থাকেন, তাহলে এই রাজনৈতিক দর্শন নিয়ে তো বিতর্ক করার কোনো সুযোগ নেই। আর যদি কোনো রাজনৈতিক নতুন বন্দোবস্ত তৈরি হয় বা উনি যদি কোনো নতুন রাজনৈতিক দল গঠন করেন, এটা যে কোনো নাগরিকেরই সেই অধিকার আছে এবং প্রত্যেক নাগরিককেই রাজনীতিতে স্বাগতম। তারা যদি গঠনমূলক রাজনীতি করেন, আখেরে আসলে এটা দেশেরই লাভ, কারণ দেশে গঠনমূলক রাজনীতিটা খুব প্রয়োজন। রাজনৈতিক কালচারটা, কৃষ্টিটা এমনভাবে হওয়া উচিত যাতে সবাই গণতান্ত্রিক চেতনাটা ধারণ করে, তাহলে দেশে আর নতুন করে আমরা কোনো সংকট দেখতে পাবো। রাইট। জনাব আশরাফুদ্দিন বকুল, আপনার কাছে কি মনে হচ্ছে? যদিও আপনার দলের পক্ষ থেকে আমির খুসরো মাহমুদ চৌধুরী তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, স্বৈরাচার বিদায় হওয়ার পর বাংলাদেশে মুক্ত রাজনীতির অধিকার আছে সবার, এবং তিনি স্বাগত জানিয়েছেন যদি তিনি দলে যুক্ত থাকেন। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে নিউজ 24-এর দর্শক শ্রোতাদেরকে এবং বিজ্ঞ যে আলোচক আছেন সবাইকে ধন্যবাদ। আসলে রাজনৈতিক দল করার অধিকার সবারই আছেন এবং বিভিন্ন দল হবে বিভিন্ন মৌসুমে, এটাই স্বাভাবিক। সফলতা আসবে তার কৃতকর্মের মাধ্যমে। তো এখন উনি একটা প্রেক্ষাপটে সরকারে গিয়েছেন, তখন হয়তো আমাদের প্রশ্ন ছিল যে আসলে উনি কোটা না মেধায় গিয়েছেন। স্বভাবত একটা প্রশ্ন ছিল, কিন্তু কারণ আমরা আন্দোলন করেছি কোটা না মেধা, মেধা মেধা, কিন্তু উনি যখন গিয়েছেন তখন কিন্তু কোটায় গিয়েছিলেন, মেধায় গিয়ে যাননি, কারণ মেধা সম্পূর্ণ আরও প্রচুর লোক বাংলাদেশে আছে। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে একটা জিনিস হলো যে উনি রাজনৈতিক দল করবেন কি করবেন না, ওনার ব্যক্তিগত অধিকার, সেটা উনি করতে পারেন, সেটা তেমন বড় কিছু না। এবং আমার দল সবসময় একটা উদার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আছে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু বাকশালে যখন নাকি দেশটা ছেয়ে গেছিলো, তখন কিন্তু উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন এবং বহুদলীয় গণতন্ত্রকে বাংলার মাটিতে আবার রূপ দিয়েছিলেন। কাজে সেক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা মনে করি যে আমার দল বিএনপি সবসময় সাধুবাদ জানাবে, কারণ আমরা যখন জনগণের সাথে এত বছর কাটিয়েছি, আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের সেই টাচ আপ আছে যে আমরা কখন কোথায় কি করতে হবে, কার সাথে কোথায় কীভাবে মোকাবেলা করতে হবে, এটা আমাদের জানা আছে। কাজে সেই ক্ষেত্রে যে দলই আসুক আমরা সাধুবাদ জানাবো, এবং সেই দল যদি গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলার মানুষের কথা বলে, জনগণের পাশে থাকে, অবশ্যই রাজপথে ওনাদের সাথে আমাদের একটা মিলন হবে, কথাবার্তা হবে, আমরা সাধুবাদ অবশ্যই জানাবো। যদি এর মধ্যে পারত্যঙ্গে আমরা এই বিষয়ে আরো পরে কথা বলতে চাই আপনার সঙ্গে। আমরা অ্যাডভোকেট আলী নাসের খান আপনার কাছে যদি জানতে চাই যে অবশেষে কাঙ্ক্ষিত দল গঠন হচ্ছে এবং দল গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবেই এই তথ্য উপদেষ্টা নাহিদ হোসেনের পদত্যাগ কিনা? দেখুন, নাহিদ ইসলাম এমন একটি মানুষ যিনি 2024-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। 3 আগস্টে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তিনি উচ্চারণ করেছেন।
তো এটিকে সাধারণ একটি ঘটনা হিসেবে যদি আমরা পাঠ করি আমাদের একটু মনে হয় একটু ত্রুটি দেখা দেবে। এমন একটি গণঅভ্যুত্থান যেটি রক্তস্রোতের মধ্য দিয়ে হয়েছে, যেখানে এদেশের অধিকাংশ মানুষের পার্টিসিপেশন ছিল। তো নাহিদ ইসলাম সেদিন জনগণের পক্ষ থেকে ম্যান্ডেট পেয়েছেন, অভ্যুত্থানকারীরা ম্যান্ডেট পেয়েছেন, এবং পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সেটি কিন্তু 90 দিনের সরকার নয়, এটি গণঅভ্যুত্থানের সরকার, এর মধ্যে বিপ্লবী সত্তা রয়েছে। দেখুন, নাহিদ ইসলাম আমরা যদি মনে করি সেই গণঅভ্যুত্থানের কমান্ডার ইন চিফ, এমনকি সেদিন বেতার ভাষণ বলুন বা কর্তৃত্ব নেওয়ার কথা বলুন দেশের মানুষের পক্ষ থেকে, সেটি তার প্রতি সে ম্যান্ডেট ছিল। তিনি টিম গভর্নমেন্টে গিয়েছেন খুবই সততার সাথে, স্বচ্ছতার সাথে, এবং আমি জনসাধারণের দাবি দেওয়ার প্রেক্ষিতে তিনি দায়িত্ব পালন করেছেন, এবং সবচেয়ে কম বিতর্কিত ব্যক্তি, অধিক গ্রহণযোগ্য ব্যক্তি। এটি যেমন ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে এবং বাইরে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তির কাছে নাহিদ হচ্ছেন সবচেয়ে অ্যাকসেপ্টেড, সর্বজন গৃহীত ব্যক্তিত্ব। এবং অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, যারা তরুণদের নতুন রাজনৈতিক দল গড়বার জন্য উদ্যোগ নিচ্ছেন, যেটি আমরা 28 ফেব্রুয়ারি ঘোষণা করব ছাত্র তরুণদের নেতৃত্বে, আমাদের মধ্যে যখন বারংবার বিভিন্ন দফায় আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে, সেখানে কিন্তু ঐক্যমতের ভিত্তিতে সবাই দাবি জানিয়েছে নাহিদ ইসলাম ছিলেন অভ্যুত্থানকারীদের নেতা, অতএব এই তরুণদের বা ছাত্রদের নেতৃত্বে যে দলটা আসবে তার নেতৃত্ব নাহিদ ইসলামের গ্রহণ করা উচিত। আমরা দেখেছি যে সম্ভবত ইতিহাসে এই ধরনের একটা মেজর মুভের ক্ষেত্রে তিনি সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, এবং তিনি এই ক্ষেত্রে যদি রাজনৈতিক দলে যোগদান করেন সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি আমাদের নিজেদের মধ্যে আরেক দফা আলোচনা হবে, এবং তিনি যদি শীর্ষ দায়িত্বে যান সেটি খুবই ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে হবে। এবং আমরা ইতিমধ্যে আমাদের নতুন যে রাজনৈতিক দল সেটি কিভাবে, এর স্লোগান কি হবে, তার প্রতীক কি হতে পারে, লক্ষ্য উদ্দেশ্য কি হতে পারে, কর্মসূচি কি হতে পারে এবং রাজনৈতিক লাইন কি হতে পারে, সেটি আমরা একটি জনজরিপের মধ্য দিয়ে জানতে চেয়েছি। আমরা অনলাইনে আমরা প্রায় 2 লক্ষের মতো হিট পেয়েছি, মানুষজন মতামত দিয়েছেন। অফলাইনে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে সারা দেশে জনজরিপ চালিয়েছি, সেখানে 1 লক্ষের অধিক ফর্ম পূরণ করেছেন। এগুলো এনে আমরা কম্পিউটারের একটা প্রসেসের মধ্য দিয়ে আমরা সেখানে গণমানুষের মতামত দেখতে পেয়েছি। সেখানে আমরা দেখতে পেয়েছি তরুণদের সাথে অভিজ্ঞদের এবং নানা শ্রেণী পেশার মানুষ সেখানে মতামত দিয়েছেন, এবং এই জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে তারা কিন্তু দেশ গড়ার এবং সংস্কারের রাজনীতি, মৌলিক অধিকার, মানবাধিকার রক্ষা করবার রাজনীতি, একটি বাংলাদেশপন্থী গণতান্ত্রিক ইনক্লুসিভ রাজনীতি, এটি তারা বলেছেন। সেখানে যাতে আধিপত্যবাদ না থাকে এবং প্রতিষ্ঠানগুলো যাতে রাইট ওয়েতে প্রপারলি আইনানুগভাবে ফাংশন করতে পারে, এই গণদাবি জনপ্রত্যাশা দেখতে পাচ্ছি। এবং আমাদের ছাত্র বন্ধুরা এবং আমাদের অভিজ্ঞজনরা যারা যুক্ত হয়েছেন, আমরা যখন মাঠ পর্যায়ে গেছি এবং যাচ্ছি, আমরা কিন্তু জনগণের একটা স্পন্দন দেখতে পেয়েছি, এবং সোশ্যাল মিডিয়া সহ সারা দেশে নাহিদ ইসলাম নতুন দলে যুক্ত হচ্ছেন এমন একটা বার্তা ছড়িয়ে যাবার পরে জনগণের মধ্যে নতুনভাবে একটা উদ্যম দেখা দিয়েছে, যেটা আমরা আগস্টে দেখেছি। আমরা বিশ্বাস করি যে নাহিদ ইসলাম যদি আমাদের এই ছাত্র তরুণদের দলের নেতৃত্বে আসেন, তাহলে আমরা যে জুলাই অগাস্টের গণঅভ্যুত্থান যে স্পিরিট, সেই স্পিরিটের ভিত্তিতে ভবিষ্যতে নতুন রাজনৈতিক বন্দোবস্তে বড় ধরনের একটা অবদান রাখতে পারবো, এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন, সে আকাঙ্ক্ষিত পরিবর্তনটি আমরা তার নেতৃত্বে করতে পারবো। আপনার বক্তব্য ধরেই যদি বলি, 3 জন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, এখন 2 জন আছেন। আপনি বলছিলেন যে কম বিতর্কিত বা গ্রহণযোগ্য, সেক্ষেত্রে কি পরবর্তীতে আরো 2 জন উপদেষ্টা আছে, তারা কি এই দলের সঙ্গে যুক্ত হতে পারে, বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? দেখুন, যারা অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তারা এদেশের নাগরিক, তারা সেখানে দায়িত্বে গিয়েছেন, দায়িত্ব থেকে সরে আসবার পরে তার রাজনীতি করবার অধিকার রয়েছে, এবং সেটি যদি আমরা অন্যভাবে বিবেচনা করি, তার কিন্তু ওই ধরনের বান নেই, তিনি সরকারের থেকে কোনো রাজনৈতিক মত প্রচার করতে পারবেন না, কারণ এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বা গণ অভ্যুত্থানের সময়কার বাস্তবতার নিরিখে এই সরকারটি গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি তরুণদের যারা নেতৃত্ব দিয়েছেন তারা রাজনৈতিক মানুষ, প্রত্যেকটি আন্দোলনের রাজনৈতিক রূপ রয়েছে, তার রাজনৈতিক সত্তা রয়েছে, এবং তারা গণমানুষের নেতা হিসেবে সেখানে গিয়েছেন। তারা কিন্তু শুধু ছাত্রদের নয়, তরুণদের, ছাত্রদের, এদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব করছেন। এবং অন্যান্য রাজনৈতিক দল যারা মেজর রাজনৈতিক দল রয়েছেন, প্রত্যেকে বলেছেন স্পষ্টভাবে এটি জনগণের দল। অতএব এই সরকারের নেতৃত্বে যারা রয়েছেন, যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, প্রত্যেকে জনগণের ম্যান্ডেট আছে, এবং তারা যদি মনে করেন তাদের জনগণের কাতারে থাকা উচিত, জনগণ স্বাগত জানাবে। তারা তাদের দায়িত্ব ছেড়ে এসে যে কোনো দলের, সেটি ছাত্রদের নেতৃত্বের দল হতে পারে বা ফ্যাসিবাদ বিরোধী যে কোনো ব্লকের নতুন রাজনৈতিক দলে তারা যুক্ত হতে পারে। ছোট্ট করে যদি বলেন, নতুন রাজনৈতিক দলের চ্যালেঞ্জগুলো যেটা আপনি ঘোষণা আসতে যাচ্ছে, সেই দলের চ্যালেঞ্জ কি হবে? দেখুন, নতুন রাজনৈতিক দলের চ্যালেঞ্জ অনেকগুলো রয়েছে, পাশাপাশি রয়েছে একটা পুরনো বন্দোবস্ত।
আর তরুণরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে। পুরনো রাজনৈতিক বন্দোবস্তে পরিবার বা ব্যক্তির আধিপত্য রয়েছে, সেখানে দীর্ঘদিন তাদের স্ট্যান্ডিং কমিটিতে বা নির্বাহী কমিটিতে কোনো পরিবর্তন হয় না। নতুনরা বলছে তার নেতৃত্ব নির্বাচন হবে ডেমোক্রেটিক ওয়েতে, নতুনরা বলছে বাংলাদেশপন্থী রাজনীতি হবে। বাংলাদেশপন্থী রাজনীতি করতে গেলে কথা সবাই বলে মুখে, জি, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। না। জনাব আশরাফুদ্দিন বকুল, আপনার কাছে কি মনে হয় গণতান্ত্রিক পথে দল পরিচয়, তবে এই কথা বড় বড় রাজনৈতিক দল সবাই বলে, বা নাসির যেটা বলছেন সব দলে যে গণতন্ত্র প্র্যাকটিস করার একটা চেষ্টা থাকে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আসলে দলীয় গণতন্ত্র একটা জিনিস, তারপর কিন্তু আসেন দেশের গণতন্ত্র, ছোট ছোট প্রাতিষ্ঠানিক গণতন্ত্র একটা বড় বুনিয়াদ ভূমিকা বলে। এখন দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আগে ওনারা মাত্র একটা সংগঠন গঠন করেছেন বা সংগঠন করবেন। এখন দেখেন এখানে কিন্তু অনেক দূর যেতে হবে। একটা সংগঠনকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে তার এখন একটা কমিটি হবে, একটা সংগঠন দাঁড়াবে, হয়তো বা 200-300 সদস্য হতে পারে, একটা নির্বাহী কমিটি হবে, তারপর মনে করেন স্ট্যান্ডিং কমিটি হতে পারে, জানি না ওনারা কোন অ্যাঙ্গেলে করবেন সেই কমিটি। তারপর এটা যাবে আবার বিভাগীয়, জেলায়, উপজেলায়, তারপরে ইউনিয়ন, ওয়ার্ড। ইটস এ লং প্রসিডিওর। এবং যারা মনে করেন মাঠে দীর্ঘদিন আছে, কাজ করছে, সেই হিসাবে যদি আমরা বলি, আমরা এটুকু বলতে পারি যে তৃণমূলের সব কিছু মেনটেন করে, বুঝছেন, তৃণমূলের সংগঠন করে তার সেটা মেনটেন করে, সেখানে আবার ভালো মন্দ আছে অনেক যাচাই বাছাই করে আপনাকে এই পথ পাড়ি দিয়ে এগিয়ে যাওয়ার পথটা কিন্তু এত সহজ না, অনেক কঠিন। কারণ একটা সংগঠন দীর্ঘদিন যাত্রা করে এগিয়ে যেতে যেতে দেখা যাবে কোনো এক সময় সে হুঁচট খেতে পারে, তার পথে পরিক্রমায় অনেক দূর এগিয়ে সে থমকে যেতে পারে। আমরা এই ছাত্র অধিকার আমাদের যে বিপিন সাহেবকে দেখেছেন, সংগঠন করেছেন, কত দূর এগোতে পেরেছেন, কটা নেতা প্রতিষ্ঠিত হতে পেরেছে। আমি আপনাদের সঙ্গে একটু যোগ করি, সেটা হচ্ছে 71-এর চেতনা নিয়ে একটি রাজনৈতিক দল গঠন হয়েছে। পরবর্তীতে আমরা তাদের অনেক ভূমিকা দেখেছি। আজকে যে প্রেক্ষাপটে 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে রাজনৈতিক দল গঠন হচ্ছে, সেই দলকে এটা ধারণ করে রাখতে পারবে কিনা, বা তাদের প্রতি আপনারা তো অনেকদিন যাবত অনেক বিজ্ঞ রাজনীতিবিদ বা অনেকদিন পরিপক্ক রাজনীতি করছেন, সেই জায়গায় আপনাদের পরামর্শ কি হবে? আমাদের পরামর্শ যদি ওনাদের ক্ষেত্রে, ওনাদের যে প্ল্যানিং বা ওনাদের, দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু একটা প্ল্যানিং আছে, অর্গানাইজিং আছে, তারপর সে লিডিং করতে হবে, তার কন্ট্রোলিং অ্যান্ড চেকিং, 5টা জিনিস কিন্তু এখানে একটা প্ল্যানিং পর্যায়ে। তারপর ওনারা লিডিংয়ে যাবেন, তারপর অর্গানাইজ করবেন, একটা কন্ট্রোলিংয়ে যাবেন, তারপর আবার চেক ব্যাক, এগেইন সার্কেলের মতো আবার আসতে হবে। এই যে প্রসিডিওর ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা তো বললাম যে এইটা কিন্তু সবাই স্বীকার করবে যে একটা দলের তার কৃতকর্ম, ধরেন আপনি ছাত্র আন্দোলন করেছেন, তার একটা প্রেক্ষাপট পৃথিবীর ইতিহাসে বা আমাদের বাংলাদেশে কখনো কিন্তু ছাত্র নেতারা এভাবে সরাসরি সংগঠন গঠন করে কেউ সফল হয়েছে, আলাদা দৃষ্টান্ত আলাদা, এবং সেটাও হয় নাই আজ পর্যন্ত। দেখা গেছে মূল দলের সাথে থেকেই ওনারা কাজ করেছেন অনেক জায়গায়, তারপর ওনারা আস্তে 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 ওনাদের জীবনে একটা সফলতা দেখিয়েছেন। যদি ওনারা নিজেরা কোনো একটা দলকে এস্টাবলিশ করতে পারেন না, কিন্তু নিজেদেরকে এস্টাবলিশ করতে পেরেছেন একজন নেতা হিসাবে বাংলার মাটিতে। যে আমরা ধরেন আপনার একজন সাবেক ডাক্তার বিপি বলেন বা বড় বড় নেতা যারা আছেন, কিন্তু ওনাদের একটা পরিচিতি আছে, ওনারা আজও আছেন মাঠে, তাই না? কিন্তু দল হিসেবে তারা প্রতিষ্ঠিত না হলে কিন্তু নেতা হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু আমি এখানে বলবো যে ওনারা যেটা করতে যাচ্ছেন সেখানে আমি সাধুবাদ জানাচ্ছি এই কারণে, কারণ ওনারা অনেকগুলো প্রেক্ষাপট দেখে জেনে শুনে বুঝিয়ে আসতেছেন। কারণ অনেকগুলো সংগঠন যে কাজ করেছে, তা যেমন হাসিনার ফেলিং কোথায়, বিএনপি এবং তাদের কার্যকলাপে কোথায় কোন জায়গায় বটলনেক আছে বা কোন সফলতা আছে, আরও অন্য সব সংগঠনের সব কিছু যাচাই বাছাই করে ওনারা যদি একটা সুন্দর প্ল্যাটফর্ম দাঁড় করে ওনারা এগিয়ে যেতে পারেন, তারপরেও আবার প্র্যাকটিক্যালি আছে, একটা থিওরি আছে, একটা প্র্যাকটিক্যাল আছে। থিওরিতে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যালে যখন যাবেন তখন আপনাকে বুঝতে হবে। সহযোগিতা পেলে নিশ্চয়ই আগাবে। যেটা আবুল কালাম আজাদ, আপনার কাছে যদি জানতে চাই, আজকে প্রেস সচিব জনাব শফিকুল আলম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছে, যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তার এই বক্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? খুব কাছ থেকে দেখেছেন, আপনার দেখার সুযোগ হয়েছে। আমি মনে করি যে ক্যারিসম্যাটিক কতটুকু মনে হয় আপনার কাছে? আমাদের দেশে তো ধরেন নতুন রাজনৈতিক নেতৃত্ব তৈরি হতে হবে, আমাদের আস্তে আস্তে আমাদের তো নতুন নেতা তৈরি করতে হবে। তো সেই দিক থেকে নাহিদ ইসলাম ইতিমধ্যে ওনার যোগ্যতা প্রমাণ করেছেন রাজনৈতিক ক্ষেত্রে। ওনার যে প্রজ্ঞা, সেটার
প্রমাণ করেছেন। উনি দেখিয়েছেন যে ওনার একটা শার্প একটা পলিটিক্যাল মাইন্ড আছে এই দৃষ্টি, এবং উনি তরুণ বয়সে, মাত্র 26 বছর ওনার বয়স। আল্লাহ যদি ওনাকে হায়াত দেয়, উনি আমরা মনে করি যে আরো 50-60 বছর রাজনীতি করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। এবং সেটা যদি উনি পান, তো সেক্ষেত্রে আমাদের সামনে তো তার সামনে দীর্ঘ একটা ভবিষ্যৎ পড়ে আছে। তো তার যে বর্তমান যে রাজনৈতিক যে প্রজ্ঞার উনি পরিচয় দিয়েছেন, এটা যদি উনি ধরে রাখতে পারেন, সে দৃষ্টিকোণ থেকে ভবিষ্যতে কোনো একদিন তার শীর্ষ নেতৃত্বে আসার সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। এটা সেই প্রেক্ষাপটেই হয়তো আমাদের প্রেস সচিব এটা বলেছেন, এবং এইটাকে সেভাবেই দেখা উচিত। এটা আসলে তার সাথে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, তার সাথে কাজ করে তার রাজনৈতিক যে মননের যে পরিচয়টা উনি পেয়েছেন, তাতে তার একটা উজ্জ্বল রাজনীতিতে ভবিষ্যৎ দেখতে পেয়েছেন। এবং উনি হয়তো আশা প্রকাশ করেছেন যে নাহিদ ইসলামের মতো যারা তরুণ এক সময় এসে দেশের হাল ধরবেন। কোনো না কোনো সময় তো আমাদের এই তরুণ প্রজন্মকে দেশের হাল ধরতেই হবে, সেটা যে দলেরই হোক। সেটা নিয়ে তো আসলে তর্ক করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। জনাব অ্যাডভোকেট আলী নাসির খান, আপনার কাছে একটা বিষয় জানার আগ্রহ, সেটা হচ্ছে যে এই একটা সার্বজনীন ছাত্র আন্দোলনের মাধ্যমেই কিন্তু আপনারা এই 36 জুলাই যেটা আমরা এই বিপ্লব অর্জিত হয়েছে, এই যে দল গঠনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কতগুলো রাজনৈতিক দল বা কতগুলো মতকে আপনারা একসাথে করতে পেরেছেন? এখানে ক্রিয়াশীল রাজনৈতিক দলের সদস্যরা কি আছেন আপনাদের সঙ্গে? দেখুন, আমরা অন্তর্ভুক্তির কথা বলেছি, সেটা ভ্যালু বেসড। ভ্যালুটা হচ্ছে ডেমোক্রেটিক ভ্যালুস, ভ্যালুর স্পিরিটটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট। এবং বাংলাদেশপন্থী আমি আগে বলেছি, যারা বাংলাদেশকে ধারণ করে, এবং এই যে আধিপত্যবাদ, আমি স্পষ্ট করে বললি দিল্লি বা অন্য কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসন বিরোধী লড়াই করেছে যারা এখানে যুক্ত হয়েছে বিভিন্ন সময়। তো দেখেন, প্রত্যেকটি বর্গের মানুষজনের উপস্থিতি, ডান বাম বা মধ্যপন্থী বা অন্য ঘরানার কথা বলুন, কিন্তু যখন একটা নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়, তার কিন্তু তার প্রিন্সিপাল এবং ভ্যালুজের ভিত্তিতে হতে হয়। আমাদের সাথে যারা আসছেন প্রত্যেক বর্গ থেকে এসছেন, কিন্তু তারা এটি এগ্রি করে এসেছেন যে আমরা একটি নতুন ধারার রাজনৈতিক দল করব, যার ভিত্তি হবে আমার ডেমোক্রেটিক ভ্যালুস। এবং দেখুন, এইখানে আমরা কিন্তু ক্রিয়াশীল রাজনৈতিক দল বা অন্যান্য সব বর্গ থেকে আমরা এখানে দেখেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, দীর্ঘদিন ধরে এই ফ্যাসিবাদী আমলে যারা নিষ্পেষণের শিকার হয়েছেন, যে সমস্ত তরুণরা বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে বলেছেন, এবং এদের অধিকাংশই জেল জুলুমের শিকার হয়েছেন, এবং নানা সময় কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন, ব্যাট বিরোধী আন্দোলন থেকে পরীক্ষিত বয়সে তরুণ হলেও এই প্রজন্মকে এই হাসিনার নিষ্পেষণের মধ্য দিয়ে যেতে হয়েছে। অতএব রাজনৈতিক অভিজ্ঞতার বিচারে যদি আমরা বলি, আমরা মনে করছি অনেকেই পরিপক্ক। এবং ভাই যেটি বলেছেন যে এই দীর্ঘ জার্নি যে সামনে যে সময় পড়ে রয়েছে, এর মধ্য দিয়ে যে আমরা সুস্থ দ্বারা একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারি, সেক্ষেত্রে একটি কিন্তু অবশ্যই দরকার, আমাদের বড় দায়িত্বশীলতার জায়গা রয়েছে, যে একটা সহাবস্থানের রাজনীতি, তারপরে আমরা যেটা বলি আস্থার রাজনীতি তৈরি করা, সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশে বিনির্মাণ করা। যদি আরেকটা এডিশনাল প্রশ্ন যোগ করি, সেটা হচ্ছে যদি সবাইকে নিয়ে রাজনীতি করা, যেটার কথা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় কথা হচ্ছে যে আপনাদের এখানে ছাত্র শিবিরের কয়জন আছে, বা ছাত্র দলের সাবেক ছাত্র দলের কোনো নেতা তারা কি যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কিনা? আচ্ছা, আমি একটু ভিন্নভাবে এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি। দেখুন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বা কর্মীরা এসছেন, বিশেষ করে ফেসিবাদের সাথে যারা সংশ্লিষ্ট না, তারপরে তারা নিজ নিজ আপনার প্ল্যাটফর্মে ফেরত গিয়েছেন রাজনৈতিক দলে। এই যে মধ্যবর্তী অংশ, যারা তার পূর্বের প্ল্যাটফর্মে যাচ্ছেন না, বা ওই আই হেট পলিটিক্সের জেনারেশন, যারা আই লাভ পলিটিক্স বলে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন বা এই ফ্যাসিবাদী আমলে যারা লড়াই করেছেন, সেই অংশটা মনে করছে যে ইতিহাস বা এই সময় বা এই বাস্তবতা তাদেরকে বিপ্লবের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, এবং এই নতুন রাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক দল গঠন করে ক্ষমতাকে সামনে রেখে একটি গণতান্ত্রিক চর্চাই হচ্ছে তাদের নিয়তি। সেই সমস্ত তরুণরা কিন্তু এখানে এসছেন। আমরা সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল থেকে আসা নেতৃবৃন্দকে দেখতে পেয়েছি, বা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, ছাত্র শিবিরে ছিলেন বা গণ অধিকার পরিষদে ছিলেন, বিভিন্ন বর্গ, কিন্তু প্রত্যেকেই বলেছেন জাতীয় নাগরিক কমিটিতে যারা যুক্ত হয়েছেন যে আমরা এই প্ল্যাটফর্মে, আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি। এখন যে মাইগ্রেশনের প্রসেস বলেন, যে আমরা এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে নতুন রাজনৈতিক দলে যাব, আমরা কিন্তু সেই রাজনৈতিক দলের ভ্যালুসকে আমরা ধারণ করে সেই নতুন রাজনৈতিক দল করব। আমরা বিশ্বাস করি যে আমরা যেই পরিচয়ে নতুন রাজনৈতিক দলটি করছি, আমাদের যে স্লোগান, আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসের ভিত্তিতে আমরা ভবিষ্যতে পথ চলবো। আমরা এক পরিবার। আমরা মনে করছি যে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট সবাইকে আমাদেরকে একটি কমন ফিচার বা একটি চেহারা বা আমাদের একটা কমন গোল ভিশন সেট করে দিয়েছে। সেই কমন গোল ভিশন নিয়ে ফিরবো। বিরতির পর রাষ্ট্রপতি বকুল আপনার কাছে একটা বিরতি নিয়ে ফিরতে চাই। দর্শক, আর স্টিল ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।
দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আর আমি স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির কথা বলছিলাম উপদেষ্টার পদত্যাগ ও নতুন দল প্রসঙ্গে। জনাব আশরাফুদ্দিন বকুল, আপনার কাছে একটা প্রশ্ন ছিল এবং আরেকটি প্রশ্ন যোগ করি। নতুন দলের তরুণদের নিয়ে কি যে দল গঠন হচ্ছে, সেই দলকে আসলে জাতির প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? তরুণ নির্ভর দল, আসলে তরুণ নির্ভর দল এবং তরুণদেরকে আমরা যেভাবে পেয়েছি রাস্তায়, বিশেষ করে আমাদের দলের লোকের তরুণরাও সেখানে গিয়েছে, আমরাও গিয়েছি, আমার পরিবার পর্যন্ত রাস্তায় নেমেছে। তো আমি মনে করি যে ওই তরুণের যে স্পিড বা স্পৃহা বা তার যে একটা আকাঙ্ক্ষা, এটা কিন্তু সবাই সম্মিলিতভাবে কিন্তু এখন আপনি যখন একটা দল গঠন করতে যাচ্ছেন, এখান থেকে কিন্তু একটা পার্ট বেরিয়ে গেছে। যারা ছিল, যাদের দল আছে, তারা কিন্তু বেরিয়ে গেছে অলরেডি। এখন ওনাদের এখানে বোঝা যাবে যে ওনারা কতটা সফল হন। ওনাদের যে সলিড গোল্ড, ওনাদের নিজস্ব পার্টে যেটা আছে সেটা নিয়ে ওনারা সাজাবেন, হয়তোবা কিয়াঙ্গিকে সাজাবেন, তার উপর ডিপেন্ড করছে ওনাদেরকে মুভমেন্টটা। কারণ দল গঠন করতে যাওয়া এটা কিন্তু কখনো আগে যারা আন্দোলন করতে গেছে তখন কিন্তু কেউ জানেনি যে উনি একটা আলাদা দল করবেন, তাই না? এখন আসছে সেই দলের চাওয়াটা, তখনই বুঝবো আমি বিএনপি করি, আমার ফ্যামিলি, আমার সব কিছু, আমার গড়ে আমি ঢুকে যাব। অন্য দল যারা করতো তারা চোখ ঢুকে যাবে। হ্যাঁ, কিছু আপডাউন হতে পারে সেটা যারা করবে, কিন্তু আমার মনে করি যে একটা দেশের দল পরিচালনার জন্য যতটুকু দরকার, শুধু নট অনলি ওয়ান নাহিদ, একটা দলের অনেকগুলো লোক দরকার হয়। এই এতগুলো লোক কোত্থেকে আসবে আর এতগুলো লোক আছে কিনা এটা দেখার বিষয়। আমরা বলবো যে আমরা ওয়েলকাম করছি, আমরা এখানে নেগেটিভ কিছু বলবো না, আমরা বলবো যে আমরা সেটা অবজার্ভ করবো, দেখবো যে ধরেন জেলায় কে নেতৃত্ব দিচ্ছে, উপজেলায় কারা নেতৃত্ব দিবে। সেক্ষেত্রে ধরেন আমি আমার জেলায়, নরসিংদী জেলায় যারা সমন্বয়ক, আমার তো বলতে আমাদের বাতিজা, বুঝতে পারছেন, আমাদের উপজেলায় যে আছে ছাত্র দলের এই একেবারে থার্ড লাইনের ছেলে। তার মানে কি, আমি যদি ওইভাবে চিন্তা করতে যাই তাহলে আমি সেখানে আশাবাদী না। এখন ওনারা যদি কোনো মোটিভেশন আনতে পারেন দল গঠন করে বা অন্য কোনো চিন্তা করে দাঁড় করাতে পারেন বা জনপ্রিয়তা অর্জন করতে পারেন, সেটা হলো অন্য কথা। কারণ জেলা পর্যায়ে আপনি দেখবেন যে সমন্বয়কদের যারা আছে বেশিরভাগ কিন্তু সেরকম হাই স্ট্যান্ডার্ড না, যেভাবে ঢাকা শহরে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। আপনি বলতেছেন ঢাকার ভাইবটা যেরকম গ্রামে সেরকম ভাইব্রেশন না, তো এই জন্য এটা একটা কিন্তু চ্যালেঞ্জ আছে। তারপরে মনে করেন, এই জন্য আমি বললাম যে বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত যাওয়া, সেই যাইতে আপনি এই পদ পর্যন্ত শেষ পর্যন্ত কতটুকু পান ডিপেন্ড করে। তারপরে তো এর পিছনে নট অনলি টকিং, মানি ফ্যাক্টর আছে এবং জনপ্রিয়তা ফ্যাক্টর আছে, পাশাপাশি অতীত ব্যাকগ্রাউন্ডটা কি, একটা দলে একটা ব্যাকগ্রাউন্ড দরকার আছে, আইডল আছে, কার উপর ভিত্তি করে দলটা চলবে। এবং যেমন আমাদের বিএনপি দলের একটা আইডল আছে, আমাদের জিয়া পরিবার, ওনারা অতীতে কি করেছে, লিভিং লিজেন্ড আছে, আমাদের লিভিং লিজেন্ড আছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কতটুকু লিভিং লিজেন্ড সেটা তো পরবর্তী দেখা যাবে যখন আসতে পারলে। কিন্তু তার আগে তো জনগণের পকেটে টাকা আসতে হবে, পেটে ভাত আসতে হবে, তাই না? কিন্তু সেটা তো আমরা পদে পদে এখনো আশায় আছে, কিন্তু সফলতার দিকে যেতে পারি না। কাজে আমি মনে করি এখানে যে অনেক ধরনের টেস্ট কেস আছে এখানে, ওনাদের সেই টেস্ট কেস পার হয়ে আসতে হবে। ব্যক্তি পর্যায়ে বা আমাদের সাবেক সেনা কর্মকর্তারাও কয়েকদিন আগে বৈঠক করেছেন, বিভিন্ন মহল যদি তাদের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে কি তাদের যোগ্যতা বা স্ট্রেংথ বাড়বে কিনা, সেটাই তো দেখার বিষয়। বিভিন্ন মহল মানে কি, কে বা কারা আসবে বা কতটুকু লিড দেবে, তাই না? এখন এই লিড দিতে গেলে আপনি কতদিনে দিবেন, আপনার সময় কতটুকু আছে হাতে, তাই না? সেই সময়ের ভিতরে আপনি কতটুকু যেতে পারবেন। ঠিক আছে, জনাব আবুল কালাম আজাদ, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা এই দল গঠনের প্রক্রিয়াটাকে দেখেছি রাজনৈতিক দলগুলো মুখে মুখে সাধুবাদ জানালেও এটাকে বিরোধিতা করেছে এবং কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করেছে যে সরকারের পৃষ্ঠপোষকতায়। নাহিদ ইসলাম সদ্য সাবেক উপদেষ্টা, তিনি যদি এই দলে যুক্তই হন কোনোভাবে, আমরা যদি ধরেই নিই উনি যুক্ত হলেন, তাহলে তার যে উপদেষ্টা পরিষদ আছে, সহকর্মীরা ছিলেন সাবেক, তাদের কাছ থেকে কি সাহায্য সহযোগিতা পাবে কিনা চাইলে? সাহায্য সহযোগিতার তো অনেক রকম আছে। উনি একজন নাগরিক হিসেবে যদি সাহায্য সহযোগিতা দল হিসেবে পাবে কিনা? দল হিসাবে তো উনি উপদেষ্টা পরিষদের কাছ থেকে সাহায্য সহযোগিতার উনি যদি প্রয়োজনীয় মনে করতেন, তাহলে তো উনি উপদেষ্টা পরিষদে থেকেই দল করার পরিকল্পনা করতে পারতেন। উনি তো সেটা করেননি এবং উনি উপদেষ্টা পরিষদের কাছ থেকে আজকে খুব সুন্দরভাবে বিদায় নিয়ে উনি ওনার রাজনৈতিক চিন্তাভাবনা বাস্তবায়নের জন্য উনি ওনার সিদ্ধান্ত নিয়েছেন।
এক্ষেত্রে আপনার আলাদাভাবে সাহায্য সহযোগিতা এসব আলোচনা আমি মনে করি না এইসব আলোচনার কোনো প্রয়োজন রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক বক্তব্য আর রাজনীতিতে বিরোধিতা এটাও খুব স্বাভাবিক জিনিস। আপনি ওনারা যেহেতু রাজনীতিতে এখন নেমেছেন, দে মাস্ট ফেস দি মিউজিক, বিকজ রাজনীতি তো কোনো সহজ কোনো বিষয় না। তারা তাদের আদর্শ প্রচার করবে, অন্য যারা আছেন রাজনৈতিক দল তারা অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের ব্যাপ্তি অনেক বেশি। ভাই যেমন বলছিলেন যে তাদের একেবারে তৃণমূল পর্যায়ে সংগঠন আছেন, সো ওনারা তো ওনাদের রাজনৈতিক শক্তিটা ওনারা দেখাতে চাইবেন, এবং ওনারা অন্য কোনো রাজনৈতিক শক্তি যদি ওনাদের প্রতিপক্ষ হয় তাহলে রাজনৈতিকভাবে ওনারা তাদেরকে মোকাবেলা করবেন, এবং সেটাই আসলে হওয়া উচিত। কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হাতে দেশের ভার এককভাবে না গিয়ে যদি দেশে বেশ কয়েকটা রাজনৈতিক দল থাকে যারা প্রবল জনসমর্থন নিয়ে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, তাহলে রাজনীতিতেও এক ধরনের জবাবদিহিতার ক্ষেত্র তৈরি হবে, এবং মানুষও আসলে তার হাতে বেশ কিছু অপশন পাবে, যার রাজনৈতিক এজেন্ডা মানুষের কাছে পছন্দ হবে তারা তাকে বেছে নেবে। সো এইটা একদিক থেকে এটা ভালো এই অর্থে যে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি, যেটা আসলে আমাদের এর আগের সরকার আসলে করতে দেয় নাই মানুষকে, মানুষের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে দেয় না, প্রায় 16 বছরের বেশি। তো সেইখান থেকে একটা রক্তস্নাত একটা অভ্যুত্থানের মাধ্যম দিয়ে বাংলাদেশ বেরিয়ে এসেছে। এখন নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত হবে সেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, রাজনৈতিক দলগুলো পরস্পরের মতবাদ প্রচার করবে, রাজনৈতিকভাবে একে অপরকে মোকাবেলা করবে। এটা আসলে আমরা মনে করি যে এটা আমাদের দেশের পলিটিক্যাল ফিউচারের জন্য এটা একটা ভালো বা শুভ লক্ষণ। আজকের আরেকটা প্রসঙ্গ নিয়ে যদি আপনার সঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করি, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেনা প্রধান, তারা তিনজনই একটা বিষয় কিন্তু বারবারই জোর দিয়েছে তাদের বক্তব্যে, যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনজনই। আসলে এই কাদা ছোড়াছুড়ি বলতে আসলে এই তিনজনই কি বোঝাতে চেয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে? প্রথম কথাটা হচ্ছে যে মৌলিক কিছু বিষয় আছে, সেগুলোতে তো সবাইকে এক থাকতেই হবে, কারণ সবার তো মূল লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশের মানুষের কল্যাণ, বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রেখে কিভাবে বাংলাদেশের মানুষকে একটা সুখী সমৃদ্ধ জীবন দেওয়া যায়, এটা হচ্ছে রাজনীতির মৌলিক একটা বিষয়। এই ক্ষেত্রে আসলে আপোষ বা এই ক্ষেত্রে মানে অন্য কোনো চিন্তা করার সুযোগ কারণ নেই। সো এটা খুব স্বাভাবিক, যারা সেন্সিবল পার্সন আছেন তারা এই ঐক্যের কথাটাই বলবেন। আর কাদাছড়ির কথাটা ওনারা যেহেতু অভিজ্ঞ মানুষ, রাজনীতিতে দীর্ঘদিন আছেন, বা আমাদের সেনাপ্রধান উনিও দেখেছেন, উনি গত কিছুদিন ধরে রাজনীতিতে যে পরিবর্তনটা হয়েছে সেটা উনিও নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন। তো ওনাদের নিজস্ব পর্যবেক্ষণ থেকেই বলেছেন যে রাজনীতিতে বিরোধিতা করতে গিয়ে বিরোধিতাটা যেন এমন একটা পর্যায়ে না যায় সে কোনো তিক্ততার সৃষ্টি হয় এবং বিভাজনটা বাড়ে, বা এমন একটা বিভাজন তৈরি হয় যাতে কিছু অপশক্তি যারা নানাভাবে কামব্যাক করার চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারা ফিরে আসে বা ফিরে আসার সুযোগ নেয়। জনাব আশরাফুদ্দিন বকুল, এই প্রসঙ্গে যদি আপনাকে বলি, আমরা কি আসলেই এত লম্বা সময় আন্দোলন সংগ্রামের পর আমরা যে অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের পতন ঘটালাম, তারপরেও কি সবগুলো বিষয়ে আমরা ঐক্যমতে আসতে পেরেছি? আমরা দেখতে পাচ্ছি যে যদি প্রধান রাজনৈতিক দল হিসেবে আপনাদেরকে যদি চিন্তা করা হয়, তারপরে যদি জামাতকে নিয়ে চিন্তা করা, আপনাদের দুইজনের চিন্তা ভাবনা, দুইটা দলের চিন্তা ভাবনা দুই রকম। আজকের আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব এবং এমনকি সেনাপ্রধান, তাদের কথায় কি আপনাদের এই দুই দলকেই বোঝানো হচ্ছে? কাদা ছোড়াছুড়ি বলতে কাদের বোঝানো? আসলে দুই দল না, এখানে তো আরো অনেক দল আছে, অনেক মানুষ অনেক মত আছে, মতভেদ থাকবে, এটা স্বাভাবিক। এখন কাদা ছোড়াছুড়ি হয়তো বা কিছু পর্যবেক্ষণ হয়েছে, এবং আপনি একটা জিনিস মনে রাখবেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান বা গণতন্ত্রের সুযোগ দিয়ে থাকেন, কিছু কথা হবে। গণতন্ত্র মানে আমার মত প্রকাশের স্বাধীনতা, এটা কিছু কথা হবে, কিন্তু সেই কথাটা যাতে এত তিক্ত না হয় যে আমাদের স্বাধীনতা বলণ্ডিত হয়। সেই জন্য হয়তো আজকে এই কথাগুলো আসছে যে আমরা এমন কাদা ছোড়াছুড়ি করবো না যাতে আমাদের অর্জনটা নষ্ট হয়। আমরা দেখতে পাচ্ছি আপনারা করছেন, এই যে মারামারি কাটাকাটি বিভিন্ন জায়গায় হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। না, যেটা হচ্ছে যেখানে যে অবস্থা, যদি আমাদের দলে কেউ কোনো কোথাও করে থাকে আমরা ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছি, পাশাপাশি আমরা পুলিশের হাতে দড়িয়ে দিচ্ছি। এটা আমার দল কিন্তু সবসময় এগুলো করছে। যদি ফেসিস্ট হাসিনা এই কাজগুলো করতো, অ্যাটলিস্ট দল থেকে বহিষ্কার করতো এবং তাদেরকে শাস্তি দিত, তাহলে কিন্তু তাকে আজকে পালাতে হতো না। আমরা কিন্তু যেগুলো করছি বিধে কিন্তু আমাদের একটা হোন্ডা বহর যদি যায় আমার গাড়ির সামনে, তাহলে আমাকে শোকজ করে আমাকে স্টপ করে দিচ্ছে। তাহলে যে বুঝেন আপনি কতটুকু কঠোর পর্যায়ে চলে গেছে বিএনপি। কারণ
এই হুন্ডা বহর যাওয়ার ফলে রাস্তাতে একটা বাধা সৃষ্টি হবে, মানুষ জনগণের একটা ভোগান্তি আসবে। শুধু একটা সিম্পল এক্সাম্পল। তারপর মনে করেন এলাকায় যদি কোনো রকম প্রবলেম সৃষ্টি হয়, সেখানকার যত সরকারি কর্মকর্তা আছে তাদের কাজ করতে বাধা বিঘ্ন হলে আমরা দলের কর্মকর্তারা আছে, আমাদের মধ্যে তো কয়েক গ্রুপ আছে, এক গ্রুপ করলে খারাপ করলে আরেক গ্রুপ বলে দেয়। আমি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে আছি, আমরা অ্যাকশন নিচ্ছি, কিন্তু আমরা ওইটা পারি না যেটা কোনো পদও নাই, এই আওয়ামী ফ্যাসিস্টের প্রেতাত্মারা কাজ করছে এবং দোষ তুলে দিচ্ছে আরেকজনের ঘাড়ে, ঠিক আছে? কিন্তু সেটা আমি পারতাম তখন, যদি আমার হাতে পাওয়ার থাকতো। আর নতুন পাওয়ার ছাড়া আমি এটা পারবো না। এখন দেখেন প্রশাসনকে যদি আপনি বলেন, তো প্রশাসনে দেখা গেছে অনেক জায়গায় চুপ হয়ে বসে থাকে, তারাও ভয় পাচ্ছে। আমি যদি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, অনেক এক্সাম্পল আছে যে প্রশাসন নিজেই নীরব ভূমিকা পালন করছে। ফিরবো নাসির খান, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে আমরা কি কাদা ছোড়াছুড়ি করছি কিনা? কাদা ছোড়াছড়ির কথা বললে ছোড়া এবং ছুরি বোঝা এক পক্ষ থেকে দেওয়া হয়, আবার আরেক পক্ষ থেকে দেওয়া হয়। তো এই কিছু জিনিস স্পষ্ট হওয়া উচিত। এখনো কিন্তু গণহত্যাকারীদের বিচার হয় না, বিচারের প্রশ্নটি সামনে রয়েছে। এর মধ্য দিয়ে কিন্তু আমাদের পরবর্তী সময় শাস্তি কার্যকর করা, পরে রিকনসিলিয়েশন প্রসেস শুরু করা। কারণ বিশাল একটি অংশ এই ফ্যাসিবাদী ব্যবস্থার সাথে যুক্ত ছিল। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নড়বড়ে। আমরা দেখেছি, যদি ভুল না করি, সংবাদপত্রের তরফ থেকে 5-6 ফেব্রুয়ারিতে ফেসিবাদের দোসর গাজীপুরের কসাই ক্ষেত্র জাহাঙ্গীর, তিনি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দিনের বেলা যদি তারা প্রকাশ্যে ঘুরতে না পারে, তাহলে রাজধানীবাসী বা সারা দেশের মানুষকে ঘুমাতে দেবে না। তারপরে কিন্তু আমরা 8 তারিখে 7 তারিখ রাতে গাজীপুরে ঘটনা দেখলাম, সেখানে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের উপর হামলা করা হলো। তারপরে সারা দেশে বিভিন্ন জায়গায় আপনার প্রকাশ্যে যে দা দিয়ে কোপানো, মোহাম্মদপুরে রিসেন্টলি ঘটনা ঘটেছে। সারা দেশে যে নিরাপত্তাহীনতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আভ্যন্তরীণ নিরাপত্তা কিন্তু একটা ঝুঁকির মধ্যে রয়েছে। আবার দেখুন, বহিঃশত্রুর কথা যদি বলি, ভৌগোলিকভাবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হবার কারণে এবং গণঅভ্যুত্থানের সরকার অনেক ধরনের চ্যালেঞ্জ ফিল করছেন। শুরুতে দাবি দাওয়া থেকে শুরু করে আনসারের বিদ্রোহ, জনপ্রশাসন থেকে কু হওয়ার চেষ্টা, জুডিশিয়াল কু, নানা ধরনের এখানে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং বাইরে এক্সটার্নাল ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করে। অতএব এটি সত্য কথা যে কিছুর মানে বড় প্রশ্নে, আমাদের মীমাংসার প্রশ্নে এবং সংস্কারের প্রশ্নে এবং আমাদের গণতন্ত্র সুসংহত করার প্রশ্নে আমাদের বড় ব্যর্থতা যে আমরা এখন আসতে পারিনি কিছু বিষয়ে। কিন্তু না, দেখেন এই যে বহুত্বের চর্চা, বিরতি নিয়ে ফিরে আসতে চাই। দর্শক, আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছে, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির কথা বলছিলাম উপদেষ্টার পদত্যাগ, নতুন দল। জনাব আলী নাসির খান, আপনার কাছে প্রশ্ন যে নতুন দলের আসলে প্রতীক কি হবে, নাম কি হতে পারে, আর এগুলো নিয়ে আপনারা এখনো কি চিন্তা ভাবনা করতেছেন? কোনো চমক থাকবে কি? আর যারা সুপার 5-এ থাকবে এদেরকে আমরা চিনি কিনা, বা কমিটি বা কত সদস্য বিশিষ্ট হতে পারে? আচ্ছা, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের আলাপ হয়েছে। আমাদের সংগঠক যারা রয়েছেন বা যারা সদস্য রয়েছেন তারা মতামত দিয়েছেন। আমরা বাইরে থেকে মতামত নিয়েছি। আমি ইতিপূর্বে বলেছি অনলাইনে 2 লক্ষের মতো এবং অফলাইনে 1 লক্ষের মতো ফর্ম দিয়েছি। সেগুলো আমরা স্যাম্পলিং করে দেখার চেষ্টা করেছি। সেখানে ভিন্ন ভিন্ন মতামত এসেছে, যেমন ছাত্র জনতার দল, নাগরিক পার্টি, জুলাই পার্টি, এই ধরনের নানা। তো আমরা শীর্ষ 10টি এমন নাম নিয়ে আলোচনা করছি, আলোচনা এখনো চলছে। তো সেটি 28 ফেব্রুয়ারির আগেই আমরা আলোচনা করে নির্ধারণ করতে পারবো। আর প্রতীকের ব্যাপারে দেখুন, জুলাই গণ অভ্যুত্থান সহ আমাদের যে ঐতিহাসিক যে লড়াই 47 থেকে 71, তার পরবর্তী সময় স্বৈরাচার বিরোধী লড়াই বা 111-এ এদেশের মানুষের যে সব মিলিয়ে এই 24 গণ অভ্যুত্থানকে সামনে রেখে যা রিফ্লেকশন ঘটায় এমন একটি সিম্বল আমরা চুজ করতে যাচ্ছি। কিন্তু প্রতীকটা তো আসলে নির্বাচন কমিশন বরাদ্দ করে, সেটির অ্যাভেলেবিলিটির ব্যাপার রয়েছে। আর যদি শীর্ষ নেতৃত্বের কথা বলেন, সেটিও তো একটা ফেয়ার একটা প্রসেস রয়েছে। আমরা সেভাবে নেতৃত্ব নির্বাচন করার চেষ্টা করছি। তবে এদেশের মানুষ জানে, যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, যারা আমাদের তরুণদের মধ্যে অ্যাকসেপ্টেড এবং সামাজিক বা রাজনৈতিক পরিসরে অ্যাকসেপ্টেড, তারাই আসবেন। পত্রপত্রিকা আমরা তেমন নাম দেখতে পেয়েছি, নাহিদ ইসলামের নাম দেখতে পেয়েছি, আক্তার হোসেনের নাম দেখতে পেয়েছি, নাসিরউদ্দিন পাটোয়ারির নাম দেখতেছি। এমন সিরিয়াল দলে আমরা প্রায় সবাই পরিচিত। আমরা এই যে প্রিপারেটরি কমিটি আছে দল গঠন করবার জন্য, সেই কমিটিতে আমরা কাজ করছি। তাহলে জনাব, আপনাকে এখানে শেষ করছি। জনাব আশরাফুদ্দিন বুগলা, আপনার কাছে প্রশ্ন যে এই দলের কাছে আপনারা আসলে কি চান, আশাবাদ কি, এবং তাদেরকে ভবিষ্যৎ আগামীতে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাববেন নাকি সহযোগী হিসেবে ভাববেন, কি হিসেবে নেবেন এই দলটাকে? আমরা আশা করব যে জনগণের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা অনুযায়ী ওনারা যদি কাজ করেন এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং ওনারা যদি কাজ করেন, সবার আগে তো ভোটের অধিকার, কারণ ভোটের অধিকার দেওয়া মানে তো আমার গণতান্ত্রিক পরিবেশ বা সুশাসন নিশ্চিত করা।
তো সেক্ষেত্রে আমি মনে করি ওনাদের কাছ থেকে আমরা আশা করব যে ওনারা এমনভাবে কাজ করবেন বা এমনভাবে পরিচালিত হবেন যাতে করে নাকি দেশের জনগণ আস্থা রাখতে পারেন এবং সেই সাথে নট অনলি থিওরিটিক্যাল প্র্যাকটিক্যালি কিছু পেতে পারেন। আর আমার কথা হলো যে আমি যদি একটু নেগেটিভলি কিছু বলি, যে গত 7 মাস গেল, তো উনি তো ক্ষমতায় ছিলেন, সরকার থেকেও কেন উনি শেখ হাসিনার মামলাটা একটা ট্রায়ালও আগাইতে পারলেন না? আমি মনে করি ওনার ফার্স্ট ব্যর্থতা এটা, ট্রাইব্যুনালের কাছে। ট্রাইব্যুনাল আমি ফার্স্ট ব্যর্থতা। 7 মাসের জন্য ট্রাইব্যুনালে খালি দরজায় হাজিরা হয়, তাহলে এই মামলা তো 70 বছরও শেষ হবে না। আমি এই জন্য বলি যে এজ একটা ফ্যাক্টর, এক্সপিরিয়েন্স একটা ফ্যাক্টর প্রত্যেকটা কাজের। তো এখন আমি মনে করি যারাই বা উপদেষ্টা পরিষদে গিয়েছেন তারা ওনারা তো কোটায় গেছেন, মেধায় জানেন। যদি মেধায় যেতেন তাহলে হয়তো আমরা এই ফলাফলগুলো পেতাম। আজকে আমরা রাস্তায় কান্নাকাটি করছি, আমাদের যে সব মা বোনেরা তার ছেলে ভাই বোন হারিয়েছে। আপনি দেখেন কোন মামলাটা পরিচালিত হয়েছে। আপনি একটা যে দেখেন যে হাসপাতালে কতগুলো মানুষ কাঁদছে। আমরা বিএনপি পরিবার দিয়ে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই গত পরশুদিন আমি সিরাজগঞ্জ থেকে 12 জনকে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গিফট দিয়ে এসেছি। আবার আগামীকাল হচ্ছে আরেকটা প্রোগ্রাম। আমরা যে এই যে আলাদা একটা সংগঠন করে, এবং উনি এমন একটা প্ল্যানিং দিয়ে দিয়েছেন যে আমরা 50টার বেশি জেলায় গেছি। সরকারও করছে না, সরকার যেটা করছে সরকার, এটা কিন্তু এখনো হাসপাতালে লোক মারা যাচ্ছে, এখনো কাতরাচ্ছে, চিকিৎসা হচ্ছে না। আমরা বারবার বলার পর, জনগণ বলার পর হয়তো কিছু লোক বিদেশে পাঠিয়েছে চিকিৎসা করার জন্য। ফার্স্ট ফেইলিং কিন্তু ওই জায়গায় যে তাদের সুচিকিৎসা দিতে পারেনি। আমি বলবো যে ওনারা ক্ষমতায় গেছেন কী জন্যে? ওই ডিপার্টমেন্টে বসে থাকার জন্য। ওনাদের ক্ষমতা থেকে উচিত ছিল এটাকে ত্বরান্বিত করা। সেকেন্ড, যারা মারা গেছে অনেকের ঘর বাড়ি নাই, এখন আমরা ঘর বাড়ি করে দিচ্ছি, এগুলো কে দেখবে? সেটা আমি আপনাকে বলি, খালি টাকা আমি কিছু দিলাম তা না ফ্যাক্টর না। তাদের একটা সন্তানকে উপর ডিপেন্ড করে একটা ফ্যামিলি। এক জায়গায় রিক্সাওয়ালা মারা গেছে, তার মাকে দেখার লোক নাই, তারেক রহমান সাহেব দায়িত্ব গ্রহণ করছেন। আমরা আবার পরে কথা বলবো। যেন আবুল কালাম আজাদ, আপনার কাছে কি মনে হয় যে আগামীর যে প্রত্যাশা নিয়ে এই দল গঠন হতে যাচ্ছে এবং একজন উপদেষ্টাও যুক্ত হতে পারেন, সেই প্রত্যাশা পূরণে আসলে তাদেরকে কি কি ভূমিকা রাখতে হবে, বা তাদের কাছে আপনার ব্যক্তিগতভাবেও সহকর্মী হিসেবে প্রত্যাশা কি যদি নাহিদ ইসলাম এই দলের নেতৃত্ব দেয়? প্রথম কথা হলো আপনাকে একটু কারেকশন দেই, কোনো উপদেষ্টা যুক্ত হবেন না, কারণ নাহিদ ইসলাম এখন আর উপদেষ্টা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, শুধু এই রাজনৈতিক দল না, সব রাজনৈতিক দলের কাছেই সরকারের প্রত্যাশা তারা জনমুখী রাজনীতি করবেন, সুস্থ ধারার রাজনীতি করবেন, মানুষের অধিকারের জন্য রাজনীতি করবেন। এটা বাংলাদেশে এই মুহূর্তে সক্রিয় যারা রাজনৈতিক দল আছে, অতীতে যারা রাজনৈতিকভাবে জনগণের উপর স্টিমুলা চালিয়েছেন রাজনৈতিক দল হিসেবে, তাদেরকে অনুসরণ না করে একেবারে যে পরিবর্তনটা দেশে এসেছে, এই পরিবর্তনের যে স্পিরিটটা, এইটাকে ধারণ করে তারা দেশে সুস্থ একটা রাজনৈতিক কালচার তৈরি করবেন। এটা সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের কাছে আহ্বান, এবং এই ধারা রাজনৈতিক সংস্কৃতিটা তৈরি করার জন্য যে প্রয়োজনীয় রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক সংস্কার, সেইগুলো বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরাও চাই যে সব রাজনৈতিক দল নতুন একটা প্রত্যাশা নিয়েই নতুনভাবে আবার কাজ শুরু করবেন। দর্শক, আর স্টিল ইনসাইড পলিটিক্স আজকে এখানেই শেষ করছি।